আসসালামু আলাইকুম। আমন্ত্রণ বাংলা ভিশন সংবাদে আপনাদের সাথে আছি আমি পৃথা ইসলাম কনক। শুরুতেই বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। এখনো উদ্ঘাটন হয়নি বিমান ছিনতাই চেষ্টা ও পিস্তল রহস্য, বন্দরের নিরাপত্তার ত্রুটি ছিল না দাবি প্রতিমন্ত্রীর। আগুনের ঝুঁকি মুক্ত রাখতে পুরান ঢাকা থেকে 1 মাসে কেমিক্যাল গোডাউন সরানোর সিদ্ধান্ত, বৃহস্পতিবার মাঠে নামবে টাস্ক ফোর্স। ছাত্রলীগ ছাত্রদল সহ বিভিন্ন সংগঠনের প্রার্থীদের ডাকসুতে মনোনয়নপত্র সংগ্রহ। দেখছিলেন বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। এসএসআরএম এর প্রতিটি টিএমটি বার গ্রাহকের আস্থা চেয়েও স্থায়ী। শাহরিয়ার স্টিল মিলস লিমিটেড। এবার বিস্তারিত। বিমান ছিনতাই চেষ্টার চাঞ্চল্যকর ঘটনার মোটিভ উদ্ঘাটন হয়নি এখনো। কমান্ডো অভিযানে নিহত পলাশের কাছে পিস্তল থাকার প্রমাণ পেলেও তা খেলনা না আসল, সে ব্যাপারে কিছুই জানাতে পারেনি বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মাহবুব আলী। সোমবার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের অভ্যন্তরীণ টার্মিনালে যাত্রী তল্লাশি ও স্ক্রিনিং ব্যবস্থা দেখার পর বিমান প্রতিমন্ত্রী মাহবুব আলী জানান, বিমানবন্দরে নিরাপত্তার ত্রুটি ছিল না। জরুরি অবতরণ নয়, বিমানটি তার রুট হিসেবে চট্টগ্রামে স্বাভাবিক অবতরণ করেছিল। বিমান পরিবহন সচিব মাহবুবুল হক জানান, ছিনতাই চেষ্টাকারীর কাছে আসল নাকি খেলনা পিস্তল ছিল তা তদন্তের আগে বলা সম্ভব নয়। 5 দিন পর তদন্ত রিপোর্ট জমা হলে সবকিছু খোলাসা হবে। এদিকে র্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার মুফতি মাহমুদ জানান, নিহতের আঙ্গুলের ছাপ থেকে তার পরিচয় উদ্ধার করা হয়েছে। নিহত পলাশ আহমেদ অভ্যন্তরীণ রুটের যাত্রী ছিলেন। পলাশকে তালিকাভুক্ত অপরাধী উল্লেখ করে তিনি জানান, নিহতের বিরুদ্ধে 8 লাখ টাকা মুক্তিপণ আদায়ের লক্ষ্যে এক নারীকে অপহরণের অভিযোগে 2012 সালে মামলা হয়েছিল। এদিকে বিমান ছিনতাইয়ের চেষ্টার বিষয়ে সংসদে 300 বিধিতে বিবৃতি দিয়েছেন বেসামরিক বিমান ও পর্যটন প্রতিমন্ত্রী মাহবুব আলী। প্রতিমন্ত্রী বলেছেন, উদ্বুদ্ধ পরিস্থিতিতে বাংলাদেশ সেনাবাহিনী ও র্যাবের একটি দল ঝটিকা আক্রমণ করে দুষ্কৃতিকারীকে নিষ্ক্রিয় করে। পরবর্তীতে কমান্ডো অভিযানের সময় গুলিতে দুষ্কৃতিকারী আহত এবং পরবর্তীতে নিহত হয়। এ ঘটনা তদন্তে বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রণালয়ে অতিরিক্ত সচিবের নেতৃত্বে 5 সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে। তবে সর্বদলীয় সংসদ সদস্যদের দিয়ে কমিটি করে তা রিপোর্ট সংসদে উপস্থাপনের দাবি জানান রুস্তম আলী ফরাইজি। কি করে নিরাপত্তার 4টি স্তর পার হয়ে অস্ত্র নিয়ে বিমানে উঠেছে সে প্রশ্ন রাখেন তিনি। মাইনুদ্দিন খান বাদল চট্টগ্রামে বিমানবন্দরে সে সময়ের পরিস্থিতির বর্ণনা দিয়ে পাইলট ও ক্রুদের পুরস্কৃত করার জন্য প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেন। নিরাপদে ফিরুক আপনার কাছের মানুষ। অশোক লেল্যান্ড, এটি ইফাদ অটোস লিমিটেডের পণ্য। চকবাজারের চুরিরহাট্টায় অগ্নিকাণ্ডে দগ্ধ হয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন 2 জনের মৃত্যু হয়েছে। সোমবার রাতে তাদের মৃত্যু হয়। একজনের নাম আনোয়ার হোসেন এবং তার বয়স 45 বছর এবং আরেকজনের নাম সোহাগ, তার বয়স 22 বছর। এ নিয়ে চকবাজারের ঘটনায় মৃতের সংখ্যা দাঁড়িয়েছে 69-এ। পুলিশ জানায়, রাত 10টার দিকে মারা যায় আনোয়ার, আর রাত 1টার দিকে সোহাগের মৃত্যু হয়। তাদের শরীরের প্রায় 60% পুড়ে গিয়েছিল। সোহাগের বাড়ি ময়মনসিংহে। সে চকবাজারের একটি দোকানে চাকরি করতে বলে জানায় তার স্বজনরা। দুজনের মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। ঢাকা দক্ষিণের মেয়র সাইদ খোকন জানিয়েছেন, পুরান ঢাকা থেকে 1 মাসের মধ্যে কেমিক্যাল গোডাউন সরিয়ে ফেলা হবে। এ ব্যাপারে 2 স্তর বিশিষ্ট টাস্ক ফোর্স গঠন করা হয়েছে। আবাসিক এলাকা থেকে কেমিক্যাল গোডাউন অপসারণ সংক্রান্ত জরুরি বৈঠক শেষে তিনি এসব সিদ্ধান্ত জানান। পুরান ঢাকার আবাসিক এলাকা থেকে কেমিক্যাল গোডাউন অপসারণে সোমবার ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন জরুরি বৈঠক করে। এ সময় সরকারের বিভিন্ন সংস্থার কর্তব্যরত ব্যক্তিরা বলেন, অহেতুক কাউকে হয়রানি করা হবে না। পুরান ঢাকায় কয়েকটি ভাগে বিভক্ত করে আধুনিক করা হবে। বৈঠক শেষে মেয়র সাইদ খোকন বলেন, 15টি ওয়ার্ডকে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। আগামী 28 ফেব্রুয়ারি বৃহস্পতিবার থেকে মাঠে কাজ করবে কেমিক্যালের বিরুদ্ধে গঠিত টাস্ক ফোর্স। এরপর কেমিক্যাল গোডাউন পাওয়া গেলে সেই বাড়ির গ্যাস, পানি ও বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হবে বলেও হুঁশিয়ারি দেন মেয়র। নিজের নির্লিপ্ততা, অযোগ্যতা ও অদক্ষতা ঢাকতেই দিলীপ বড়ুয়া তার ওপর দায় চাপিয়েছেন বলে মন্তব্য করেছেন সাবেক শিল্পমন্ত্রী আমির হোসেন আমু। চকবাজার ট্রাজেডি নিয়ে স্কাটনের বাসায় সংবাদ সম্মেলনে এ মন্তব্য করেন তিনি।
আওয়ামী লীগের প্রভাবশালী এই নেতা অভিযোগ করেন ট্যানারি শিল্প সরাতেও পুরোপুরি ব্যর্থ তৎকালীন শিল্প প্রতিমন্ত্রী দিলীপ বড়ুয়া। তবে দিলীপ বড়ুয়ার এসব বক্তব্য সরকার বিব্রত নয়, কারণ পুরান ঢাকা থেকে কেমিক্যাল গোডাউন সরাতে সরকারের অবস্থান খুব স্বচ্ছ বলে দাবি তার। বলেন, যতই চাপে থাকুক পুরান ঢাকা থেকে আত্মঘাতী এসব কেমিক্যাল গোডাউন সরাতেই হবে। 14 দলের নাম না লেখালে দিলীপ বড়ুয়ার দলের অস্তিত্বই থাকতো না বলেও মন্তব্য করেন আমির হোসেন আমু। বলেন, সাম্যবাদী দলের ইউনিয়ন পরিষদে কাউন্সিলর দেওয়ার সামর্থ্যও নেই। স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, বিডিআর বিদ্রোহে দোষীদের পর্যায়ক্রমে শাস্তির আওতায় আনা হবে। পিলখানায় নিহত সেনা সদস্যদের প্রতি সোমবার সকালে বনানী সামরিক কবরস্থানে শ্রদ্ধা জানানোর পর তিনি একথা বলেন। দিনের শুরুতেই বনানী সামরিক কবরস্থানে শহীদদের প্রতি শ্রদ্ধা জানান রাষ্ট্রপতির পক্ষ থেকে তার সামরিক সচিব মেজর জেনারেল মোহাম্মদ সারওয়ার হোসেন। এরপর প্রধানমন্ত্রীর পক্ষ থেকে শ্রদ্ধা জানান সামরিক সচিব মেজর জেনারেল মিয়া মোহাম্মদ জয়নুল আবেদিন। এরপর শ্রদ্ধা নিবেদন করেন স্বরাষ্ট্রমন্ত্রী, তিন বাহিনীর প্রধান ও বিজিবির মহাপরিচালক। শহীদদের আত্মার মাগফিরাত কামনা করা হয় এবং মোনাজাত করা হয়। কবর জিয়ারত করেন শহীদদের স্বজনরা। স্মৃতিচারণ করতে গিয়ে আবারও এই নির্মম হত্যার জন্য দায়ীদের কঠোর শাস্তি দাবি করেন তারা। বিজিবির মহাপরিচালক মেজর জেনারেল শফিউল ইসলাম বলেন, বিডিআর হত্যাকাণ্ডের পর বাহিনীর মানসিকতায় অনেকটা পরিবর্তন হয়েছে। ন্যায় বিচার নিশ্চিতের আশ্বাস দেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। আশ্বস্ত করেন স্বজনরা বিচার দেখে যেতে পারবেন। পিলখানা হত্যাকাণ্ডের সঠিক তদন্ত না হওয়ায় এর মূল হোতারা আড়ালে রয়ে গেছেন বলে অভিযোগ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিডিআর বিদ্রোহে নিহত 57 সেনা অফিসারের প্রতি বনানীর সামরিক কবরস্থানে শ্রদ্ধা জানানোর পর সোমবার তিনি এই অভিযোগ করেন। মির্জা ফখরুল বলেন, সেনাবাহিনীর মনোবল দুর্বল করতেই পিলখানায় 57 অফিসারকে হত্যা করা হয়েছিল। পিলখানার ঘটনা সাধারণ কোনো হত্যাকাণ্ড নয় মন্তব্য করে দিনটিকে জাতীয় শোক দিবস ঘোষণার দাবি জানান তিনি। দেশে গণতন্ত্র পুনরুদ্ধার করতে সকলের শপথ নেওয়ার আহ্বান জানান বিএনপি মহাসচিব। পিলখানা হত্যাকাণ্ডের বিচার নিয়ে কেউ প্রশ্ন না তুললেও শুধু রাজনৈতিক কারণে বিএনপি প্রশ্ন তুলছে বলে অভিযোগ করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সোমবার রাজধানীর খামারবাড়ি এলাকায় মেট্রো রেল প্রকল্পের স্টিল ক্রু পাইল ড্রাইভিং কাজের উদ্বোধনের সময় তিনি এই অভিযোগ করেন। এ সময় ওবায়দুল কাদের জানান, এ বছরের মধ্যেই মেট্রো রেলের কার্যক্রম চালু হবে আর শেষ হবে 2020 সালে। এদিকে শিল্পকলা একাডেমিতে এক অনুষ্ঠানে আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদ সদস্য তোফায়েল আহমেদ বলেন, 30 ডিসেম্বর নির্বাচন সুষ্ঠু না হলে প্রতিবাদ হতো। দেশের মানুষ নির্বাচনের পর একটি মিছিলও বের করেনি, এতেই প্রমাণ হয় নির্বাচন সুষ্ঠু হয়েছে। ছাত্রলীগ ও ছাত্রদল সহ বিভিন্ন সংগঠনের প্রার্থীদের মনোনয়নপত্র সংগ্রহের মধ্য দিয়ে আবারও জমে উঠল ডাকসু নির্বাচন। গতকাল সকালে ভিপি প্রার্থী হিসেবে মনোনয়নপত্র তোলেন ছাত্রলীগ সভাপতি রেজওয়ানুল হক চৌধুরী শোভন, জিএস পদে ছাত্রলীগের সাধারণ সম্পাদক গোলাম রাব্বানী এবং এসজিএস সাদ্দাম হোসেন। অন্যদিকে মনোনয়নপত্র গ্রহণের শেষ দিনে প্যানেল ঘোষণা করেছে ছাত্রদল। মুস্তাফিজুর রহমানকে ভিপি, আনিসুর রহমান খন্দকারকে জিএস এবং খোরশেদ আলম সোহেলকে এজিএস প্রার্থী হিসেবে মনোনয়ন দেয় সংগঠনটি। এর আগে সকালে প্যানেল ঘোষণা দেয় প্রগতিশীল ছাত্র জোট ও সমাজতন্ত্রবিদ ছাত্র ঐক্য। লিটন নন্দীকে ভিপি এবং উম্মে হাবিবা বেনজিরকে জিএস প্রার্থী ঘোষণা করে বাম ছাত্র জোট। প্যানেল ঘোষণা করেছে সাধারণ ছাত্র অধিকার পরিষদও। কোটা সংস্কার আন্দোলনের অন্যতম দুই ছাত্র নেতা নুরুল হক নুরু ও রাশেদ খানকে ভিপি জিএস এবং ফারুক হোসেনকে এজিএস প্রার্থী করেছেন সাধারণ ছাত্র অধিকার পরিষদ। এবার ক্লেমন খেলার সংবাদ। ওয়ালটন প্রিমিয়ার টি20 প্রথম শাহিদ সম্পদের প্রযোজনায় স্যান্ডালিনা স্টার ওয়ার্ল্ড দেখবেন প্রতি বৃহস্পতিবার সন্ধ্যে 6:30। জনপ্রিয়তা কামানোর জন্য কোনো কি পদক্ষেপ নিতে হয়েছে? জনপ্রিয়তা তো অটোমেটিক্যালি হয়ে যায়। আমার মনে হয় এই যে ফেসবুক আর এই যে লাইক দেওয়া, সমসাময়িক বিষয় নিয়ে ভিন্ন স্বাদের রম্য বিদ্রুপাত্মক আয়োজন টক মিষ্টি ঝাল। ফেসবুক একটু জনপ্রিয় হওয়া
কি করো তুই খালি তোর একটা হট ভিডিও ছেড়ে দিবি। ভাইয়া আপনার কোনটা বেশি পছন্দ, টক, মিষ্টি নাকি ঝাল? এটা টাইমের সাথে সম্পৃক্ত, কখনো কখনো টক ভাল লাগে, মেয়েদের ক্ষেত্রে খুবই যায়, মেয়েদের সাথে টকটা বেশি যায় আর কি। পুলিশ অফিসার এক লোককে ধমকাচ্ছে, ভাই আপনি দেখেন না যেখানে লেখা আছে পার্কিং নিষেধ, মানে ওইটা দেখছি, আপনি যে আশেপাশে ছিলেন সেটা খেয়াল করেন। না না, একবার আমি তাই হয়েছে, আমি সেরাটনে গাড়ি পার্ক করতে গিয়ে আমি ইয়েকে জিজ্ঞেস করলাম, সিকিউরিটি গার্ডকে, আমি কি এখানে গাড়িটা পার্ক করতে পারি? বলছে অবশ্যই না। আমি বললাম তাহলে অন্য গাড়িগুলোতে পার্ক করছে, ওরা তো আমার জিগায় নাই। লগ ইন করতে পারেন facebook.com/বাংলাভিশনে। এতক্ষণ সঙ্গে থাকায় ধন্যবাদ সবাইকে।